পাহাড়ের ১৮০ ফিট নিচ দিয়ে একটি টানেল বয়ে গেছে, যেই টানেলের মধ্য দিয়ে এই লোকটি মনের সুখে গাড়ি চালিয়ে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে হঠাৎ করে টানেলে ধস নামে আর পুরো টানেল ভয়ঙ্কর রকমের ভাবে তার গাড়ির উপরে ভেঙে পড়ে। তবে আশ্চর্যের বিষয় হলো লোকটি তখনও বেঁচে আছে। এদিকে সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে ফোন করে পুলিশকে সব জানিয়ে দেয়। উদ্ধারকারী দল এসে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজতে খুঁজতে ২১ দিন পার হয়ে গেলেও তার কোনো হদিস পাচ্ছিল না। বাধ্য হয়ে সরকারের তরফ থেকে উদ্ধার করা এক প্রকার বন্ধ করে দেয়। কিন্তু লোকটি তখনও জানতো তাকে উদ্ধার করা হবে। শেষমেশ তার সঙ্গে কি হয় চলুন দেখে নেওয়া যাক। মুভি শুরুতেই আমরা দেখতে পাই লি নামের এক সাধারণ মানুষকে প্রতিদিনের মতো অফিস শেষ করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু পথে গাড়ির তেল প্রায় শেষ হয়ে গেলে একটি পেট্রোল পাম্পে থামে। সেখানে কানে কম শোনা এক বৃদ্ধ কর্মচারী ভুল করে লির চাওয়ার থেকে অনেক বেশি টাকার পেট্রোল ভরে দেয়। বিল দেওয়ার সময় লির কাছে বাড়তি টাকা সমপরিমাণ খুচরা না থাকায় বৃদ্ধ লোকটি দুঃখ প্রকাশ করে এবং তার বদলে তাকে 2টা পানির বোতল দেয়। লি আর কিছু না ভেবে সেগুলো নিয়ে আবারও রওনা দেয়। পথে তার স্ত্রী তাকে ফোন করে জানায় তাদের ছোট্ট মেয়ের জন্মদিনে একটি কুকুরছানা চেয়েছে। লি হেসে বলে, আমাদের ছোট্ট বাসায় কুকুর রাখার জায়গা নেই। কিন্তু স্ত্রী বলে, আজ বাড়ি ফিরে মেয়েকে তুমি বুঝিয়ে বলো। লি জানায় সে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। আসলে গাড়ির পেছনের সিটে মেয়ের জন্মদিনের জন্য খুব সুন্দর একটা কেক নিয়েও যাচ্ছিল। কিছুক্ষণ পর লির গাড়ি বিশাল হাডু টানেলে প্রবেশ করে। টানেলের ভেতরে ঢোকার পরই হঠাৎ একটা বিকট শব্দ চারদিকে প্রতিধ্বনিত হয়ে যায়। প্রথমে সে ভাবে বাইরে হয়তো কোনো নির্মাণ কাজ চলছে, কিন্তু এরপর টানেলের লাইটগুলো অস্বাভাবিকভাবে জ্বলা নেওয়া শুরু করে। চারপাশে আর কোনো গাড়ি বা মানুষ না থাকায় লির মনে ভয় ঢুকে যায়। হঠাৎ রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখতে পায় পেছনের পুরো টানেল ভেঙে ধস তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে সে গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু টানেলের প্রায় মাঝামাঝি পৌঁছাতেই সামনের বিশাল ছাদ ধসে ঠিক তার গাড়ির উপরে পড়ে। মুহূর্তের মধ্যেই চারদিকের কংক্রিটের নিচে গাড়িটি চাপা পড়ে যায় আর প্রচণ্ড আঘাতে লির জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে সে দেখতে পায় তার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। চারদিকে অন্ধকার, ধুলা আর ভাঙা কংক্রিট। টানেলের লোহার রড গাড়ির ভেতর পর্যন্ত ঢুকে গেছে, কিন্তু অলৌকিকভাবে সে এখনও বেঁচে আছে। কোনোভাবে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এরপর সে মরিয়া হয়ে নিজের মোবাইল ফোন খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর ফোনটি পেলেও স্ক্রিন পুরো ভেঙে গেছে, তবুও টাচ কাজ করছিল। তাই সে দ্রুত জরুরি সেবা 119-এ কল করার চেষ্টা করে, কিন্তু এত গভীরে চাপা পড়ে থাকায় ফোন কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। অনেক কষ্টে ফোন উঁচু করে ধরার পর এক দাগ সিগন্যাল আসে আর অবশেষে কলটি সংযোগ হয়ে যায়। কলটি সংযোগ হতেই লি আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার প্লিজ আমাকে বাঁচান। হাডু টানেল ধসে আমি গাড়িসহ ভেতরেই আটকে আছি, দ্রুত উদ্ধারকারী দল পাঠান। কিন্তু টানেলটি মাত্র কিছুক্ষণ আগে ধসে পড়ায় ঘটনাটি তখনও কোথাও প্রচারিত হয়নি। তাই অপারেটর প্রথমে বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। তবে লি আতঙ্কিত কণ্ঠ শুনে সে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে এবং আশ্বস্ত করে জানায় উদ্ধারকারী দল দ্রুতই সেখানে পৌঁছে যাবে। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম টানেলের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু সেখানে পৌঁছে তারা হতবাক হয়ে যায়। ছোটখাটো ধস নয়, পুরো পাহাড় ধসে টানেলটি সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে গেছে। এতে উদ্ধার অভিযান যে কতটা কঠিন হতে যাচ্ছে তা সবাই বুঝতে পারে। অল্প সময়ের মধ্যেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। টিভি চ্যানেলগুলো লাইভ সম্প্রচার শুরু করে। মাত্র 1 মাস আগে চালু হওয়া এই টানেলের নিচে একজন মানুষ জীবিত অবস্থায় আটকে আছে। এই খবর শুনে লিওর স্ত্রী ভেঙে পড়ে। এদিকে লির ফোনে একের পর এক কল আসতে থাকে। ফোন হাতে নিয়ে সে দেখতে পায় ইতিমধ্যে 42টি মিসড কল জমে গেছে। ঠিক তখনই এক টিভি রিপোর্টার তাকে ফোন করে জানতে চায় তার কাছে খাবার বা পানি আছে কিনা। লি অবাক হয়ে জানতে চায় উদ্ধার করতে এত সময় লাগবে কেন। তখন রিপোর্টার জানায় পুরো পাহাড় ধসে পড়ায় তাকে বের করা সহজ হবে না। এই কথা শুনেই লি প্রথমবারের মতো বুঝতে পারে সে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে আছে। তাদের পুরো কথোপকথন টিভিতে সম্প্রচার হচ্ছিল। বিষয়টা দেখে উদ্ধারকারী অভিযানের প্রধান কর্মকর্তা ডেঙ্কু ক্ষুব্ধ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সাংবাদিকদের খুঁজে বের করে উদ্ধার কাজে বাধা দেওয়ার জন্য তাদেরকে তীব্রভাবে সতর্ক করে। ডেঙ্কু তাদেরকে ধমক দিয়ে বলে, এভাবে বারবার ফোন করলে ভিকটিমের মোবাইল চার্জ শেষ হয়ে যাবে। তখন জরুরি সময় আমরা কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব। পরে পরিস্থিতির সামনে সাংবাদিকদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর ডেঙ্কু নিজে লিকে ফোন করে তার অবস্থান জানতে চায়। আতঙ্কিত লি অভিযোগ করে তাকে তো দ্রুত উদ্ধার করার কথা ছিল। তখন ডেঙ্কু শান্তভাবে বুঝিয়ে বলে, যেভাবেই হোক তারা তাকে উদ্ধার করবেই, তবে আপাতত ধৈর্য ধরতে হবে। সে পরামর্শ দেয় খাবার এবং পানি খুব হিসাব করে খেতে হবে এবং ফোনের ব্যাটারি বাঁচানোর জন্য ফোন বন্ধ রাখতে হবে। লি জানায় তার কাছে মাত্র 2টা আধা লিটারের পানির বোতল আর মেয়ের জন্মদিনের একটি কেক আছে। পেট্রোল পাম্পের বৃদ্ধের ভুলে দেওয়া সেই পানির বোতলই এখন বেঁচে থাকার সবথেকে বড় ভরসা। ডেঙ্কু আরও জানায় উদ্ধার করতে অন্তত 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই কথা শুনে লির বুক কেঁপে ওঠে। এরপর ডেঙ্কু লির অবস্থান সম্পর্কে জানতে চাইলে সে জানায় তার গাড়ির উপরে টানেলের একটা বিশাল ফ্যাং ভেঙে পড়েছে। এই তথ্য পেয়ে ডেঙ্কু টানেলের ব্লুপ্রিন্ট দেখে তার অবস্থান খুঁজতে
শুরু করে। তবে টানেলে একই রকমের অসংখ্য ফ্যান থাকায় সঠিক জায়গা নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। ফোন রাখার আগে সে জানায়, প্রতিদিন দুপুরে একবার তোমার সঙ্গে যোগাযোগ করা হবে, তাই ফোনটা সেই সময় অন করবে। কিছুক্ষণ পর লির স্ত্রী ফোন করে কান্না চেপে তার সঙ্গে কথা বলে। নিজের কষ্ট লুকিয়ে লি মিথ্যা আশ্বাস দেয় যে সে ভালো আছে। এরপর মেয়ের সঙ্গে কথা বলে প্রতিশ্রুতি দেয় যে খুব শীঘ্রই ফিরে এসে একসঙ্গে জন্মদিন উদযাপন করবে। কিন্তু মনে মনে সে জানত আদৌ জীবিত বের হতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফোন বন্ধ করার পর লি খাবার আর পানির বোতলগুলো যত্ন করে রেখে দেয়। এরপর গাড়ির লাইট নিভিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু চারপাশের ধ্বংসস্তূপ থেকে ইট পাথর খসে পড়ায় ভয়ঙ্কর শব্দ বারবার তাকে মনে করিয়ে দেয় যে মৃত্যু তার খুব কাছেই অপেক্ষা করে আছে। এরপর লি অন্ধকারের মধ্যে কোনো মতে তার চোখ বুজে থাকার চেষ্টা করে। অন্যদিকে টানেলের বাইরে ডেঙ্কু ও সরকারি কর্মকর্তারা জরুরি বৈঠকে বসে। কিভাবে তাকে নিরাপদে উদ্ধার করা যায় তা নিয়ে শুরু হয় পরিকল্পনা। ডেঙ্কু জানায় পাশেই আরেকটি টানেলের নির্মাণ কাজ চলছিল। সেই কাজ চলতে থাকলে আরও বড় ধস নামার আশঙ্কা রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে সব নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এরপর উদ্ধারকারীরা লির অবস্থান খুঁজে বের করতে ক্যামেরা সহ ড্রোন পাঠায়, কিন্তু টানেলের গভীরে পৌঁছানোর আগেই একের পর এক ড্রোন নষ্ট হয়ে যায়। ফলে তার সঠিক অবস্থান জানা সম্ভব হয় না। অবশেষে ডেঙ্কু নিজেই একজন সহকর্মীকে নিয়ে রেস্কিউ জিপে করে টানেলের ভেতরে প্রবেশ করে। কিছুদূর যেতেই তারা দেখতে পায় সামনে বিশাল ধস নেমে সব পথ বন্ধ হয়ে গেছে। ডেঙ্কু নেমে টর্চের আলোয় পরিস্থিতি পরীক্ষা করতে শুরু করে। ঠিক তখনই তার সহকর্মী ভুল করে জিপের হর্ন বাজিয়ে ফেলে। ডেঙ্কু সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, কারণ সেই কোম্পানিও নতুন ধস নামতে পারে। অদ্ভুতভাবে সেই হর্নের শব্দ টনটন কংক্রিটের নিচে আটকে থাকা লির কানেও পৌঁছে যায়। আশায় বুক বেঁধে সে দ্রুত ডেঙ্কুকে ফোন করে জানতে চায় কেউ কি এর ভেতরে এসেছে। ডেঙ্কু তাকে আশ্বস্ত করে আর বলে তারা খুব কাছেই রয়েছে। কিন্তু ঠিক তখনই আবারও ভয়াবহ ধস শুরু হয়ে যায়। ডেঙ্কু ফোনে চিৎকার করে লিকে গাড়ির সিটের নিচে আশ্রয় নিতে বলে, আর সে তার সঙ্গে দ্রুত জিপ রিভার্স করে প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করে। শেষ মুহূর্তে তারা কোনো মতে বেরিয়ে এলেও জিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নতুন ধসে টানেলের ভেতরের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইরে এসে ডেঙ্কু আবারও লির সঙ্গে যোগাযোগ করে। সৌভাগ্যবশত লি তখনও জীবিত ছিল। এবার সে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। তার গাড়ির উপরে পড়ে থাকা বিশাল ফ্যানটির গায়ে বড় করে ৩ লেখা রয়েছে। এই তথ্যটি তার সঠিক অবস্থান খুঁজে বের করার জন্য উদ্ধারকারীদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায়। ৩ নম্বর ফ্যানের তথ্য পাওয়ার পর উদ্ধারকারীরা টানেলের ব্লুপ্রিন্ট দেখে তার সঠিক অবস্থান নির্ধারণ করতে সক্ষম হয়। হিসাব করে জানা যায় পাহাড়ের চূড়া থেকে প্রায় ১৮০ মিটার গভীর ড্রিল করলে তার কাছে পৌঁছানো যাবে। সঙ্গে সঙ্গে সামরিক হেলিকপ্টারে করে ভারী ড্রিলিং যন্ত্র পাহাড়ে আনা হয়। এদিকে ঘটনাস্থলে মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা হাজির হয়। অনেকেই ক্যামেরার সামনে লির অসহায় স্ত্রী পাশে দাঁড়িয়ে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আরও ৩টে দিন কেটে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লি প্রতিদিন দুপুরে অল্প কয়েক ফোঁটা পানি পান করে এবং মেয়ের জন্মদিনের কেক থেকে ছোট্ট এক টুকরা খেয়ে কোনো মতে বেঁচে আছে। গাড়ির ভেতরে খুঁজতে গিয়ে সে একটি টর্চ, অতিরিক্ত টি শার্ট এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায়। হঠাৎ টর্চের আলোয় সে একটা কুকুরছানাকে ঘুরে বেড়াতে দেখতে পায়। অবাক হয়ে সে চারদিকে ডাকতে শুরু করলে দূর থেকে একটি মেয়ের দুর্বল কণ্ঠ ভেসে আসে। সেও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। লি নিজের ভাঙাচোরা গাড়ি থেকে বের হয়ে পাথরের ফাঁক গলে মেয়েটির কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি ধ্বংস হওয়া গাড়ির ভেতরে একটি মেয়ে আটকে আছে, আর তার শরীরের উপর বিশাল পাথর চাপা পড়ে আছে। লি প্রাণপণ চেষ্টা করেও সেই পাথরকে সরাতেই পারছিল না। মেয়েটি আতঙ্কিত হয়ে জানতে চায়, আমরা কতদিন ধরে এখানে আটকে আছি, আর কেউ কি আমাদেরকে বাঁচাতে আসবে? লি তাকে সাহস দিয়ে জানায় উদ্ধারকারীরা তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু মেয়েটি 2 দিন ধরে কিছুই খায়নি। তৃষ্ণায় কাতর হয়ে সে লির কাছে একটু পানি চায়। নিজের কাছেও অল্প পানি থাকা সত্ত্বেও লি এক মুহূর্ত না ভেবে সেই মূল্যবান পানিটুকু মেয়েটির সঙ্গে ভাগ করে নেয়। নিজের জীবনের চেয়েও অন্যের জীবনকে বেশি গুরুত্ব দিয়ে সে মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে। মেয়েটি লিকে অনুরোধ করে তার ছোট্ট কুকুরছানাকেও একটু পানি দিতে। নিজের শেষ সম্বল থেকেও লি কুকুরছানাটিকে কয়েক ফোঁটা পানি খাওয়ায়। এরপর সেই মেয়েটিকে বলে, এখন থেকে খাবার ও পানি খুব হিসেব করে ব্যবহার করতে হবে। মেয়েটি লির ফোন দিয়ে নিজের মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে। কান্নাজড়িত কণ্ঠে সে জানায় সে টানেলের ভেতরে আটকে আছে এবং তার পাশে একজন খুব ভালো মানুষও রয়েছে। এমনকি সে তার মাকে অনুরোধ করে নতুন চাকরির অফিসেও যেন খবরটা জানিয়ে দেওয়া হয়। নিজের গাড়িতে ফিরে লি মেয়ের জন্মদিনের কেক থেকে সামান্য কেক খেয়ে বাকি অংশটা পরের দিন মেয়েকে দেওয়ার জন্য রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পর দেখতে পায় সেই কুকুরছানাটি পুরো কেক খেয়ে ফেলেছে। নিজের শেষ খাবারটুকু হারিয়ে লি ভেঙে পড়ে। এদিকে বাইরে প্রবল বৃষ্টির মধ্যেও উদ্ধারকারী কাজ চালিয়ে যাচ্ছিল।
লির স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য খাবার ও কফির ব্যবস্থা করে। হঠাৎ পাশের গাড়ি থেকে মেয়েটি আবারও পানি চায়। লির কাছে তখন বোতলের তলায় মাত্র কয়েক ফোঁটা পানি বাকি ছিল। সে তাও নিয়ে মেয়েটির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মেয়েটি ইতিমধ্যেই মারা গেছে। পরে সে বুঝতে পারে শুধু পাথর নয়, একটি লোহার রডও মেয়েটির শরীর ভেদ করে গিয়েছিল। এই দৃশ্য লিকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। দুর্ভাগ্যবশত সেখানে শেষ কয়েক ফোঁটা পানি তাও নিচে পড়ে যায়। পানি ও খাবারহীন অবস্থায় লি কান্না ভেজা কণ্ঠে ডেঙ্কুকে ফোন করে জানায় সে আর বাঁচতে পারবে না। তখন ডেঙ্কু তাকে সাহস দিয়ে বলে কোনোভাবেই হাল ছাড়া যাবে না। প্রয়োজনে নিজের ইউরিন সংগ্রহ করে অল্প অল্প করে পান করতে হবে, কারণ এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য সেটাই হতে পারে শেষ উপায়। আর কোনো বিকল্প না দেখে লি শেষ পর্যন্ত সেটাই করার সিদ্ধান্ত নেয়। এদিকে পাহাড়ের উপরে দিনরাত এক করে উদ্ধার অভিযান চলতেই থাকে। একদল উপর থেকে বিশাল ড্রিল মেশিন দিয়ে গর্ত খুঁড়ছিল, আর একদল টানেলের মুখ থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরের দিকে এগোচ্ছিল। এভাবেই আরও কয়েকটি কষ্টের দিন কেটে যায়। একদিন এই ছোট কুকুরছানাটি আবারও লির কাছে আসে। লি লক্ষ্য করে তার মুখে খাবারের কিছু অংশ লেগে আছে। চরম ক্ষুধার্ত লি সেই সামান্য খাবারটুকু নষ্ট না করে খেয়ে ফেলে। পরে সে মৃত মেয়েটির গাড়ি তল্লাশি করে কুকুরের কিছু ক্যানফুড পেয়ে যায়। সেগুলো নিজের জন্য আর কুকুরটির জন্য ভাগ করে খেতে শুরু করে। এভাবেই প্রায় 10 দিন কেটে যায়। হঠাৎ একদিন নতুন করে ধস নামলেও সৌভাগ্যবশত কিছু পাথর সরে যায়। লি এতদিন পর নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা পেয়ে যায়। ঠিক তখনই ডেঙ্কু ফোন করে জানায় নতুন ধসের কারণে উদ্ধার অভিযান আরও 10 দিন পিছিয়ে যেতে পারে। এই খবর শুনে লি পুরোপুরি ভেঙে পড়ে। তৃষ্ণায় কাতর হয়ে সে নিজের সংগ্রহ করা ইউরিন পান করতে বাধ্য হয়। কিন্তু ভাগ্য যেন এবার একটু সহায় হয়। টানেলের ছাদে একটি লোহার রড বেয়ে বৃষ্টির পানি ফোটায় ফোটায় তার নিচে পড়তে শুরু করে। লি দ্রুত বোতল পেতে সেই পানিটুকু জমায় এবং অনেকদিন পর বিশুদ্ধ পানি পান করে স্বস্তি পায়। আনন্দে সে স্ত্রীকে ফোন করে এই সুখবরটাও জানায়। দিন গুনতে গুনতে লি টানেলের দেয়ালে দাগ কেটে হিসাব রাখতে শুরু করে। এদিকে উদ্ধারকারীও প্রায় তার কাছাকাছি পৌঁছে যায়। আশায় বুক বেঁধে লি ছোট্ট কুকুরটিকে জড়িয়ে ধরে বলে আমরা আর একটু পরই এই অন্ধকার কারাগার থেকে মুক্তি পাব। অবশেষে ডেঙ্কু ফোন করে জানায় ড্রিল মেশিন এখন লির মাথার ঠিক উপরেই আছে, মাত্র 60 ফিট দূরে। সে জানতে চায় ড্রিলের শব্দ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু লি জানায় সে কোনো শব্দই শুনতে পাচ্ছে না। এর উত্তর শুনে পাহাড়ের উপরে থাকা সব উদ্ধারকর্মীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে কোথাও না কোথাও একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। হঠাৎ উদ্ধারকারীরা বুঝতে পারে গত 23 দিন ধরে তারা ভুল জায়গায় ড্রিলিং করেছিল। টানেলের ম্যাপে একটা বড় ভুল ছিল। ইঞ্জিনিয়ারদের গাফলতির কারণে ফ্যানগুলোর অবস্থান ভুল দেখানো হচ্ছিল। ফলে এতদিনের কঠোর পরিশ্রম ও বিপুল অর্থব্যয় সবই বৃথা হয়ে যায়। ডেঙ্কু ভারাক্রান্ত মন নিয়ে লিকে ফোন করে জানায় ভুল জায়গায় ড্রিল হওয়ায় তাকে উদ্ধার করতে আরও অনেক সময় লেগে যাবে। এই খবর শুনে লি পুরোপুরি ভেঙে পড়ে। শেষবারের মতো স্ত্রীকে ফোন করে সে বলে তাদের মেয়ের খেয়াল রাখতে এবং তার ফিরে আসার আশা একদমই ছেড়ে দিতে। কথার মাঝেই মোবাইলের চার্জ শেষ হয়ে ফোনটি বন্ধ হয়ে যায়। এদিকে পাহাড়ে তুষারপাত শুরু হয়ে যায়, আর উদ্ধার অভিযানের সময় কয়েকজন উদ্ধারকর্মীও প্রাণ হারায়। ধীরে ধীরে সরকার, গণমাধ্যম ও সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে যে লিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়। তবে ডেঙ্কু হাল ছাড়ে না। সে বারবার বলে একটি ম্যাপের ভুলের জন্য একজন মানুষকে মরতে ফেলে রাখা উচিত হবে না, কিন্তু সরকারের পক্ষ থেকে অর্থ ও সহায়তা বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে পাশের টানেলের নির্মাণ কাজ বন্ধ থাকায় বিভিন্ন নির্মাণ কোম্পানি কাজ আবারও শুরু করার জন্য চাপ দিতে শুরু করে। শেষ পর্যন্ত অধিকাংশ মানুষ উদ্ধার অভিযান বন্ধ করার পক্ষেই মত দেয়, কিন্তু ডেঙ্কু শেষ মুহূর্ত পর্যন্ত একাই লির জীবন বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। এদিকে লির স্ত্রী প্রতিদিনের মতো উদ্ধারকর্মীদের খাবার দিচ্ছিল। ঠিক তখন এক নিহত উদ্ধারকর্মীর মা এসে ক্ষোভে তাকে দোষারোপ করতে শুরু করে। এর কিছুক্ষণ পর সরকারি কর্মকর্তারা একটা নথি এনে জানায় লির উদ্ধার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অসহায় হয়ে কাঁদতে কাঁদতে লির স্ত্রী সেই কাগজে স্বাক্ষর করে। বাইরের পৃথিবীর কাছে লি তখন কার্যত মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে টানেলের অন্ধকারে লির পায়ে ক্ষত সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থায় পৌঁছে যায়। তবুও সে ক্ষীণ এক আশায় বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যদিও সে জানত না উপরে তার জন্য সব ধরনের উদ্ধার প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার বন্ধ হয়ে যাওয়ার পর লির স্ত্রী একটা স্টেশনে গিয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলে যদি তুমি আমার কথা শুনতে পাও তাহলে আর কারোর অপেক্ষা করো না, এবার নিজের চেষ্টায় বের হওয়ার পথ খুঁজে বের করো। রেডিওতে স্ত্রীর কণ্ঠ শুনে লি নিজের ফোন বন্ধ হয়ে যাওয়ায় মোবাইলটা চালু করার শেষ চেষ্টাটা চালিয়ে যায়, কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। অন্যদিকে সরকারি নির্দেশে উদ্ধার কাজ বন্ধ করা হলেও ডেঙ্কু হাল ছাড়েনি। সে একাই টানেলে ঢুকে বিশেষ সাউন্ড রিসিভার লাগিয়ে লির কোনো শব্দ পাওয়া যায় কিনা তা খুঁজে বের করতে শুরু করে, কিন্তু পাশের টানেলে বিস্ফোরণ শুরু হওয়ায় তাকে দ্রুতই সরে আসতে হয়। তাড়াহুড়া করার সময় তার হাত থেকে সেই সাউন্ড রিসিভারটা টানেলের গভীরে পড়ে যায়। এদিকে লি নিজেই বের হওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু পাশের টানেলের বিস্ফোরণের কম্পনে আবারও ধস নামতে শুরু করলে সে দৌড়ে নিজের গাড়িতে আশ্রয় নেয়।
এবং মরিয়া হয়ে গাড়ির হর্ন বাজাতে শুরু করে। ঠিক তখনই ঘটে অলৌকিক ঘটনা। নিচে পড়ে থাকা সাউন্ড রিসিভারটা লির গাড়ির কাছে পৌঁছেছিল, ফলে হর্নের শব্দ সরাসরি ডেঙ্কুর কানে পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে লি এখনও জীবিত আছে এবং এবার তার সঠিক অবস্থানও নিশ্চিত করা সম্ভব। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও উদ্ধার অভিযান চালানো হয়। টানা পরিশ্রমের পর অবশেষে ৩৫ দিন পর উদ্ধারকারীরা লিকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বের করতে সক্ষম হয়। তবে এতদিন না খেয়ে ও অন্ধকারে থাকার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। দ্রুত তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। দীর্ঘ ৩৫ দিন পর প্রথমবার সূর্যের আলোয় বেরিয়ে আসতেই লির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক সরকারি কর্মকর্তা এসে অনুরোধ করে হেলিকপ্টার যেন কিছুক্ষণ অপেক্ষা করে, কারণ মন্ত্রী এসে ছবি তোলার পরে তারা রওনা দিতে চায়। এই আবদার শুনে ডেঙ্গুর মাথা গরম হয়ে যায়, সে প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই স্ট্রেচারে শুয়ে থাকা লি ডেঙ্গুকে নিজের কাছে ডেকে নেয় এবং তার কানে ফিসফিস করে কিছু একটা বলে দেয়। সেখানে উপস্থিত সমস্ত মিডিয়া আর মানুষ ডেঙ্কুর কাছে জানতে চায়, বলুন তো লি কি বলেছিল। ডেঙ্কু তখন মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, লি বলেছে আপনারা সবাই এক একটা আস্ত গাধা এবং অপদার্থ। ডেঙ্কুর মুখে লির এই জবাব শুনে সেখানে উপস্থিত মন্ত্রী আর বাকি নেতারা লজ্জায় আর ছবি তুলতে সাহস পায় না। এরপর লিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বরাবরের মতোই লিকে উদ্ধার করার সমস্ত ক্রেডিট ও বাহবা সরকার নিজেই নিয়ে নেয়। কিন্তু যে ডেঙ্কু নিজের চাকরি ও জীবন বাজি রেখে অফিসিয়ালি কাজ বন্ধ হওয়ার পরও এই লড়াই লড়ে গিয়েছিল, তার এই অসামান্য ত্যাগের কথা কাউকে জানতেই দেওয়া হয় না। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লি এবার সম্পূর্ণ সুস্থ। সে বাড়ি ফেরার পথে তার সেই ছোট মেয়েটার জন্য একটা কেক কিনে নেয়। এবার আর লি নিজে গাড়ি চালাচ্ছে না, তার স্ত্রী গাড়ি চালাচ্ছিল আর হাসিমুখে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে তাদের গাড়ির সামনে আবারও একটা বিশাল অন্ধকার পাহাড়ি টানেল ভেসে ওঠে। ৩৫ দিনের সেই ভয়ঙ্কর ট্রমার পর টানেল দেখে যে কেউ ভয় শিউরে উঠত, কিন্তু লি এবার আর বিন্দুমাত্র ভয় পায় না। সে অত্যন্ত শান্ত মনে তার স্ত্রীর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পের কোন পার্টটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে? এমন একটা টানেলের মধ্যে যদি আপনি কখনো আটকে যান তখন আপনার কী কী পদক্ষেপ হতে পারে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।